শাবনূর, তারপরে রিয়াজ, বাপ্পারাজ অভিনয়ের ক্ষেত্রে বা তারা যে আসলে স্টার, সে সময় কাজ ভালো করতেন, সম্পর্কটা কেমন ছিল এবং অভিনয়ের প্রতি তাদের দুর্বলতাটা কেমন ছিল? তাই তখন সালমানের একটা যুগ আইসা পড়ছিল, ইয়ং ছেলেমেয়েরা সালমানের নড়াচড়া কথাবার্তাগুলি পছন্দ করতো। তাই সালমান তখন ওই আবার চিরসবুজ হয়ে গেল। এখন আবার যেমন পরে আবার সাকিব খান হলো, তো এক একটা টাইমে এক একজন করে। সালমানের সবাই তো সাকিব খানের কোনো পাত্তাই ছিল না, কিন্তু আবার সালমান যখন চলে গেল, সালমান থাকলেও মনে করো সাকিব খান এখন যে অভিনয় করে তাতে সাকিব খান তার পরিচয় করে দিতে পারতো, কিন্তু সালমানের অবস্থান ছিল না তখন যখন সাকিব সুপার হিরো। জাফর ইকবাল প্রয়াত, ওনাকে চিরসবুজ চিত্রনায়ক বলা হতো আর কি। আর এই সময়ে সালমান শাহকে নিয়ে অনেক বিতর্ক হয়। ওনার কথা বলতে গিয়ে সোহেল রানা ভাই বলিয়ে ফেলেছেন যে মডার্নিজম তিনি চলচ্চিত্রে এনেছেন। তো আপনি তো দুজনের সাথেই কাজ করেছেন, একটু শুনতে চাই তাদের বিষয়ে, তাদের চলচ্চিত্র ভালো লাগা বা স্টাইলের বিষয়ে কথা একটু শুনতে চাই। আসলে ব্যাপারটা হচ্ছে কি, এক এক যুগে এক একজন আসে, সবসময় এটা হয়। এক এক সময় একটা লোকের খুব ভালো থাকে। যেমন একবার রহমান ভাইয়ের খুব আমাদের দিন ছিল, রহমান ভাই খুব সুন্দর হিরো ছিল। তারপর জাফর ইকবাল, আমরা তখন বলতাম যে একমাত্র হিরোর যে গুণগুলি থাকা দরকার, মানে চেহারা সুন্দর, তখন তো সব মানে উত্তম কুমার মার্কা চেহারা থাকতো হিরো হতে। এখন তো শাহরুখ খান ও হিরো, এও হিরো, এইসব তখন পাত্তা পেত না। তখন সুন্দর চেহারা হতে হবে, মানে চেহারা যদি সুন্দর হয় তাহলে তুমি হিরোর জন্য যোগ্য। এবং সেই দিক থেকে তখন আমাদের জাফর ইকবাল অনেক এগিয়ে ছিল। তার চেহারা, তার স্টাইল, তার কথাবার্তার ধরন, মানে তার ফ্যাশন, ড্রেস, এগুলো খুব ভালো ছিল এবং সব এগুলো মেনটেন করতো এবং সে ওগুলোকে মানে নিজের একটা অলংকার মনে করতো অভিনয়ের জন্য। এবং তখন আমরা তাই বলতাম যে একমাত্র চিরসবুজ, মানে দেখতে নায়কের মতো যদি কেউ হয় তো এক জাফর ইকবাল। আপনারা এই নাম দিয়েছেন? না, জাফর ইকবাল না, ওর নাম না, চিরসবুজ। হ্যাঁ, তো আমরা তখনকার দিনে ওই ভালো ছিল। এবং ও চলে যাওয়ার পরে আসে সালমান শাহ। তো এক একজনের মানে এক একটা কাল থাকে, এক একটা সময় থাকে। সময়ে তখন মানুষকে বিচার করে, তাকে কেউ উপরে উঠায়, কেউ নিচে নামায়। এখন সালমান শাহের সবাই যারা বড় বড় হিরো ছিল, ভালো হিরো, ভালো অভিনয় করে, তারা তখন বয়স হয়ে যায়। তখন মানে সালমান যখন আসে তখন সোহেল রানাও একটু পরিপক্ক, এও পরিপক্ক, আজিম, তারপরে এরা কি বলে আমাদের জসিম, আলমগীর, এরা একটু তখন পরিপক্ক, ওয়াসিম, হ্যাঁ ওয়াসিম, এরা একটু পরিপক্ক। তো তখন হিরো বলতে আমরা তো ইয়ং ড্যাশিং পুশিং লোক বুঝি। তখন হিরো বলতে মানে সালমান শাহ ছিল। সালমান শাহের স্টাইল, আর সালমান শাহ খুব মেনটেন করতো তার ড্রেস আপ, তার ফ্যাশন, তার হাঁটা চলা, তার চুলের স্টাইল, এগুলো সে মেনটেন করতো। আর তখন আলমগীর সাহেব বলো, সোহেল রানা বলো, তারপরে বলো কি বলে, এরা তখন হিরো হয়ে সুপার হিরো হয়ে গেছে। তখন তারা এত ওই ফ্যাশনেবলের দিকে বেশি ঝুঁকতো না, তখন তারা ক্যারেক্টারের দিকে ঝুঁকতো, যে কোন ক্যারেক্টারটা ভালো, চরিত্রটা ভালো কিনা, চরিত্রে আমার কী আছে, গল্পটাকে আমি ডমিনেট করছি কিনা, এইসব দিকে চিন্তা করতো তারা তখন ওই ফ্যাশন ফুশন এগুলো চিন্তা করতো না, কারণ তারা একটু বয়সের দিক দিয়ে হেল্পের ছিল। তাই তখন সালমানের একটা যুগ আইসা পড়ছিল, ইয়ং ছেলেমেয়েরা সালমানের নড়াচড়া কথাবার্তাগুলি পছন্দ করতো। তাই সালমান তখন ওই আবার চিরসবুজ হয়ে গেল। এখন আবার যেমন পরে আবার সাকিব খান হলো, তো এক একটা টাইমে এক একজন করে। সালমানের সবাই তো সাকিব খানের কোনো পাত্তাই ছিল না, কিন্তু আবার সালমান যখন চলে গেল, সালমান থাকলেও মনে করো সাকিব খান এখন যে অভিনয় করে তাতে সাকিব খান তার পরিচয় করে দিতে পারতো, কিন্তু সালমানের অবস্থান ছিল না তখন যখন সাকিব সুপার হিরো। সালমান আর সাকিবকে বলতে করতে গেলে যে দুইজনই অভিনয় ভালো জানে, কিন্তু দুইজন দুই কালে চলে গেছে। সালমান পড়ে যাওয়ার পরেই সাকিবের তরতর করে উন্নতি হয়েছে, কাজ করেছে। সুতরাং কেউ মানে কোনো একজন পার্টিকুলার ব্যক্তি এক একটা সময়ের জন্যে ওই তোমার চিরসবুজ হতে পারে, কিন্তু সে লং টাইমে চলে না। আচ্ছা, তো জাফর ইকবাল এবং সালমান শাহর কোন কোন বিষয়গুলো আপনাকে খুব ভালো লাগা দিত, যেহেতু আপনি তাদের সাথে
মানে মিশেছেন কথা? সবচেয়ে বড় কথা হচ্ছে যে এরা দুজনই স্টাইলিশ ছিল, ফ্যাশনেবল ছিল, এবং তারা দুজনই সুন্দর ছিল। সত্যিকার অর্থে বলতে গেলে যে আমরা আগে বলতাম না, পেহলে দর্শকধারী বাদ মে গুণ বিচারি, মানে প্রথমে দর্শনে তোমাকে দেখতে সুন্দর হতে হবে, তারপর দেখবো তোমার গুণ কী কী আছে। এটা ছিল হিরোর আগে ক্রাইটেরিয়া। এখন কিন্তু ওগুলি নেই। এখন যে ভালো অভিনয় করতে পারে তার চেহারা থাকুক আর না থাকুক, তুমি মাদ্রাজে দেখো, বোম্বেতে দেখো, অক্ষয় খান্নাকে দেখো, চেহারা আছে কিছুই নেই, কিন্তু তারা সুপার হিরো, কারণ অ্যাক্টিংয়ের উপরে। এখন হচ্ছে অ্যাক্টিংটা প্রধান, এখন চেহারাটা কীরকম ওটা প্রধান না। তাই আমরা বলি যে এখন যে দিনটা চলতেছে সেই দিনটার জন্যে অভিনয়টা খুবই দরকার, চেহারাটা খুব একটা ব্যাপার নয়। কিন্তু তখনকার আমলে চেহারাটা ছিল খুব একটা ব্যাপার, যে নায়ক হতে আসছে তোমার চেহারাই তো সুন্দর না, তোমার দর্শনই তো ভালো না। দর্শন করবে, চেহারা দেখবে, তারপর সেটা বুঝবে তুমি কীরকম অভিনয় করো, দেখে তারা মনে মনে গাঁদবে যে এই হিরোটাকে আমি যদি পাই। তো এখন তখনকার দিনকাল আলাদা হয়ে গেছে। আচ্ছা, ওই যে বললাম যে ভালো লাগার বিষয়গুলো, দুজনের সাথে কাজ করা বা দেখা, কথা বলা, কোনো গল্প, কোনো স্মৃতি? না, এই তো অনেকবার বলেছি, সালমানের সাথে কী কী স্মৃতি ছিল। জাফর ইকবালের সাথে মানে কাজ করেছি, মানে কি ডাইরেকশন দিইনি জাফর ইকবালের, কিন্তু জাফর ইকবালের সাথে কাজ করেছি কারণ আমাদের যে ইউনিটটা ছিল, হ্যাঁ, সেই ইউনিটের মধ্যেই জাফর ইকবাল বেশি চলত। আমাদের যে আওলাদ হোসেন চাকলাদার ছিল, আমাদের এরা ছিল যারা না, যারা আমাদের যে ডাইরেক্টর ইউনিট শাওন সাগর, তার মধ্যে বিচরণ করতেও জাফর ইকবাল, এবং আমি ওই শাওন সাগরের একজন ডাইরেক্টর। তো ওইভাবে জাফর ইকবালের বাসায় গেছি, কথাবার্তা বলেছি, খেয়েছি, দেখেছি। জাফর ইকবাল অনেক অমায়িক ব্যবহার করতো। জাফর ইকবাল আর ববিতার তখন একটা ভালো রোমান্স চলছিল, এবং সুন্দর তাদের একটা কাজের একটা বোঝাপড়া ছিল, তারা দুজনে ভালো কাজ করতো। সেইটাই আর কি জাফর ইকবালের সাথে। কিন্তু তখন আমি এসিস্ট্যান্ট কাজ করি, তখন ডাইরেক্টর হইনি। ডাইরেকশনে যখন আসি তখন আমরা সালমান স্যারের সাথে কাজ করি। ডাইরেক্টর হওয়ার পরে আমি সালমানের সাথে কাজ করলাম, আরও দেখলাম যে ওর যে স্টাইলটা, ওর এইটা দর্শকে খুব বেশি ফ্যাশন খায়, আর ওর ম্যানলি একটা ভাব আছে। মানে কতগুলি নায়ক আছে চেহারা সুন্দর হলে কী হবে, কিন্তু মানে একটা পুরুষত্ব ভাব নেই, মেয়েলি ভাব। তো মেয়েলি ভাবটা খুব একটা আমাদের সালমানের মধ্যে নেই। অনেক হিরো দেখবা তুই চেহারা খুব সুন্দর, কিন্তু দেখতে বলে একটা মেয়ে, তো ওদের কিন্তু দর্শক খুব গ্রহণ করে না। কিন্তু সালমানের মধ্যে ছিল দেখতেও সুন্দর, কিন্তু তার স্টাইল, তার চলাফেরা, তার সবগুলো একটা পৌরুষত্ব বহন করত। এই পৌরুষত্বটাই ওকে সুপার হিরোতে দিয়ে গেছে। আচ্ছা, শাহ আলম কিরণ ভাই কিন্তু সাকিব খানের সম্পর্কে কথা বলতে গিয়ে যে আপনার সাথে সংযোগ করতে চাই, বললেন যে সাকিবের ভেতরে এটা মেয়েলি ভাব আছে, পৌরুষত্বের অভাব আছে, মানে মেয়েলি ঢং, কথাবার্তা যায় কিছু হোক। আপনার কি মনে হয়, মানে এই দুই শিল্পীর সাথে কথা বলতে? না, আমার কথা হচ্ছে যে এটা পুরোপুরি সত্য নয়, কারণ সাকিবের আমি অভিনয় দেখেছি, সাকিবের সাথে আমি কাজ করিনি, কিন্তু সাকিবের আমি অভিনয় দেখেছি। সাকিব আমার অনেকগুলি গল্প করেছে। কালকেও একটা ছবি চলছিল সাকিবের আমার লেখা গল্প, ঢাকার কিং। সাকিব খুব ভালো কাজ করেছে, আমি দেখলাম। ঢাকার কিং কালকে টিভিতে দেখাচ্ছিল, এটিএনে, ইসমাইল জাহান প্রযোজিত। হ্যাঁ, কিন্তু এখানে দেখা আছে শাহিন সুমন পরিচালিত। আমি হাই সাহেব পরে ফোন করে দিলাম না সাকিরে, যে ভাই আমি তো শাহিন সুমনকে দেখি, এটা পরিচালক না। তো যাই হোক, সাকিবের ম্যানলি ভাব আছে, ও একটা মেয়েলি ঠেসা, সেটা বলে কেন আমি বুঝি না। আমি কিন্তু এটা বলতে একমত না। সাকিবের মেয়েলি ঘাসা ভাবটা আমি আছে বলে মনে করি না। আচ্ছা, একটু ভিন্ন প্রসঙ্গে যাই, যেহেতু দুজনের সম্পর্কে আলোচনা করলাম, তো সালমানের বিষয়টা তো ঘুরে ফিরে আসে, সেটা হচ্ছে যে সত্যের মৃত্যু নেই। আসলে কথাটা তো বাস্তবসম্মত। এই পেছনের গল্প হয়তো কয়েক জায়গাতে বলেছেন আপনি, আমরাও জেনেছি, কিন্তু যতটুকু জানি যে তার মৃত্যুর সাথে মোটামুটি মেলার মতো আর কি, মানুষ দর্শক নিতে পারে না এই বিষয়টা। আপনার সাথে কথা বলার আগে নির্মাতা মোহাম্মদ হোসেনের সাথে কথা বলেছিলাম, আমাদের শ্রদ্ধেয়, তিনি বললেন যে সত্যের মৃত্যু যখন মুক্তি পেয়েছিল, দর্শকরা নাকি হল ভেঙে ফেলতে চাইছিল বা আপনাকে খুঁজছিল, বকাঝকা করছিল যে তার মৃত্যুর সাথে এটা কীভাবে মিলল, বা মৃত্যুর পর এটা কেন মানে মুক্তি দেওয়া হলো, নাকি কোনো পরিকল্পিত মানে ভাবছিল। আপনার একটু অপিনিয়ন জানতে চাই, আর বিশ্লেষণ, ব্যাখ্যা, পর্যবেক্ষণ যাই বলেন।
না, এটার সাথে ওটার কোনো মিল তো নাই, আমরাও জানি। এটা বানাচ্ছে মোহাম্মদ হোসেনের মাথাতে কোথেকে আসলো আসে, যাই হোক হল ভেঙে ফেলতে যাচ্ছিল ওইটার জন্য না, হল ভেঙে পাচ্ছিল সালমানের যে মৃত্যুটা মেনে নিতে পারে না, মেনে নিতে পারিনি, ঠিক সেটাই বলছি, সেটাই মেনে নিতে পারিনি। সালমানের মৃত্যুটা অনেকে মেনে নিতে পারিনি। সালমানের জন্যে আমরা শুনেছি, পেপারেও দেখেছি, কয়েকজন আত্মহত্যাও করেছেন। সালমানের মৃত্যুটা কতটুকু না মানতে পারলে একজন জীবন দিয়ে দেয়। সালমানের এত মনের মধ্যে গিয়ে বসছিল যে সালমানের কিছু হলে মানুষের তখন করতো, এবং তারপরে এটা একটা অঘটন মৃত্যু, মানে কোনো স্বাভাবিক মৃত্যু না, জি, অঘটনের একটা মৃত্যু। সেইটা মৃত্যুটাকে এত তাড়াতাড়ি একটা ছেলে, বেশি কত বয়স হবে, 26-27 বছর হবে, চলে যাবে এত তাড়াতাড়ি, এত দাপিয়ে কাজ করছে সে, সুন্দর সব ছবিতে কাজ করছে এবং সব রোমান্টিক ছবিতে সুপার কাজ করছে। সে ছেলে এত তাড়াতাড়ি চলে যাবে এটা কেউ মানতে পারেনি, এই জন্যই হল টল ভেঙে লোক আসছিল। আর তারপরে আমার ছবির লাস্ট এন্ডিংয়ের সাথে ওর মৃত্যুটা মিলে গেছিলো। আমার ছবির এন্ডিংটা ছিল যে ও একটা ফাঁসির রায় হয়ে যায়, ও ফাঁসিতে চড়বে, ফাঁসিতে ওর মৃত্যু হবে। তখন ওর মা এসে প্রমাণ করে দেয় যে ও সত্যের মৃত্যু নেই, মানে যেই খুনের জন্য ওর ফাঁসি হচ্ছিলো সেই খুনটা সে করেনি, সেটাই প্রমাণ করে দেয় ওর মা, যে সত্য কোনোদিন মৃত্যু করতে পারে না। তো ওই ফাঁসিটার যেটা গলায় লাগিয়ে দড়ি লাগিয়ে মারা যাওয়া, এটা ওর বেলাও ছিল, ওর বাস্তবসম্মত ব্যাপারেও এটা পাওয়া গেছে। সুতরাং এই মিলটা খুঁজে পাওয়া যায়, কিন্তু ওর মৃত্যুর অনেক আগেও ছবি হয়ে গেছে। ওর মৃত্যুর 7 দিন আগে আমার ছবি রিলিজ হবে, 7 দিন পরে ছবি রিলিজ হয়েছে। তার মানে আমার ওই শুটিং সব করা সব শেষ হয়ে গেছে, তারপরে আসছে এটা। যাই হোক, এটা কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে মানুষ যেভাবে বলে বেরিয়ে নিজের খুশি পায় সেটা বলে। আসলে আমাদের দেশে এত বেশি মানুষ কথা বলে যে ওই যে বলে না যে আল্লাহ মুখ দিছে একটা কথা কম বলার জন্যে, আর কান দিছে বেশি শোনার জন্য, কিন্তু আমাদের এখানে কানে কম শুনে কথা বেশি বলে, মানে রিউমার ছড়িয়ে খুব একটা বাজার মাত করতে চায়। সত্যের মৃত্যু নয় ছবিটা আসলে সালমান শাহর মৃত্যু হোক যাই হোক, তাকে জনপ্রিয় করতে কতটা ভূমিকা রেখেছে বলে মনে করেন? এই ছবিতে নিয়ে তো অনেক গল্প হয়, যে আপনি নিজে বললেন যে আসলে মৃত্যুটা মেনে নিতে পারে নাই, ফলে হলে দর্শক গিয়েছিল, বা বাংসুরের বিষয় হোক, মিলে যাওয়া হোক, তার এতটা জনপ্রিয়তার মানে পেছনে সত্যের মৃত্যু নিয়েও কিন্তু অবদান রয়েছে। গল্প বলি, তার মৃত্যুর সাথে সাথে পরপরই ছবিটা মুক্তির বিষয় যদি বলি, একটু শুনতে চাই। সালমান শাহর এই ছবিটা সত্যের মৃত্যু নাই, যখন মানে ওর মারা যাওয়ার পরে এটা একটা হ্যাবাক হয়ে গেল, মানে সবাই এখন ঝুমড়ে খেয়ে পড়লো ছবিটা দেখার জন্যে। এবং তারপরে যে পোস্টারটা দেখেছে সালমান শাহর ছবি দেখার জন্যে, এখন ব্যাপারটা হয়েছে যে সালমান শাহ এমনি কিন্তু আগেও পপুলার ছিল, তার আমার লেখা স্বপ্নের ঠিকানা সুপার বাম্পার ছবি, তারপর তুমি আমাদের প্রোডাকশনের ছবি, সেটাও সুপার বাম্পার ছবি। আবার মানে ওর যতগুলি ছবি করছিল, যে সিমলি সাদিকের ছবি, হ্যাঁ, আরও আনন্দ অশ্রু, তবে যা করছিল তখন সবগুলি মোটামুটি হিট ছবি, কিছু সুপার হিট আছে, কিছু হিট ছবি। তা আমার ছবিটা ওই হিটের ক্যাটাগরিতে আমরা ওই আশা করেই তো ওকে নিয়েছিলাম, যে ওর যখন এত ছবি হিট হচ্ছে এই ছবিতে ওকে নিলে ওটাও হিট হবে। কিন্তু যেটা ওর অ্যাক্সিডেন্টের পরে ওটা হয়ে গেল বাম্পার সুপার, মানে যত কিছু আছে টুপার সব হিট হয়ে গেল। এখন ওইটার জন্যই হচ্ছে যে এমনি তো সালমান শাহ সবাই আগেই হিট ছিল, সবার প্রিয় ছিল। তারপর যখন সালমান শাহ ছবিটার সাথে সালমান শাহর জীবনটা মিলে গেল, মার সাথে যে দ্বন্দ্বটা, বাবার সাথে যে দ্বন্দ্বটা, যে সেরকম সে মানুষের উপকার করেছে, কিন্তু সেই উপকারে ফল পেয়েছে অন্যরকম। মার কাছ থেকে সে বেশি আঘাত পেয়েছে। কোনো একটা ভালো কাজ করে আসলে সে কাজটা এসে মার কাছে খারাপ কাজ হিসাবে গণ্য হয়, মানে মানুষ প্রমাণ করে দেয়। এই যে মার সাথে ওর একটা দ্বন্দ্ব, এবং ওর প্রতি তখন একটা মায়া সবার জমে গেছে, ক্যারেক্টারটার জন্যে ওর মায়া এমনি ওর উপরে আসে, মানে ও অন্যায় করেনি তো অন্যায়ের জন্য সে চিহ্নিত, তো মায়া লাগবেই, তো এমনি তো মায়া আছে দর্শকে, তারপরে মায়া লাগবে। সেই কতগুলো কারণ মিলিয়েই ছবিটাকে সালমানের জন্য হিট হয়েছে, আবার ছবির জন্য সালমান হিট হয়েছে, মানে পরস্পরের ব্যাপারটা। যে সালমানের এই ছবির ক্যারেক্টারটা এত মায়াময় ছিল, এত মানে গুণসম্পন্ন ছিল যে ও ভালো কাজ করলে খালি খারাপ হয়, সে এবং লাস্টে সে একটা লোককে বাঁচাতে গেল, সেটাও খুনের দায়ে ধরা পড়ে গেল।
এবং তার মা নিজে দেখে বলল যে সে খুন করেছে, যে মাকে সে শ্রদ্ধা করে, যে মার কথা কোনো দিন মানে মিথ্যা হোক সেটা সে চায় না। সেই জন্যেই দর্শকের মায়াটা ওর জন্য বেশি, যে ও এত সৎ, এত ভালো, এত কিছু করে, তারপরে কেন ফাঁসি হবে। এই যে মায়াটা ওর উপরে পড়লো গল্পের থেকে, সে মায়াটার জন্যে মানুষের হৃদয়গ্রাহী হয়ে গেল ছবিটা। এই জন্য মানুষ কান্নাকাটিও করলো। এমনি আমরা একটা বিষয় জেনেছি গণমাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে জেনে, যে একটা রোগ আছে যে ইন্টারনাল নিউরোলজিয়া, আত্মহত্যা প্রবণতা তারকাদের মধ্যে থাকে, তারা যখন বিভিন্ন বিষণ্ণতায় ভোগে। তো সালমান শাহর মৃত্যু নিয়ে তো অনেক জল্পনা কল্পনা রয়েছে, অনেক মানে অনুমান করছেন অনেকে, কেউ বলছেন আত্মহত্যা, কেউ বলছেন খুন। তো মালেক আফসারি ভাই একটা কথা বলেছেন, দেখেন আমার এই অনুষ্ঠানে বলেছেন, আমার সাথে কথা বলেছেন, আপনি হয়তো গেলে দেখতে পাবেন, যে সালমান শাহকে সকলেই ভালোবাসে, সব শ্রেণীর মানুষ ভালোবাসে। সে যদি খুন হতো সকলে কিন্তু বের করে ফেলতে পারতো, পুলিশ বলি, ডিবি বলি বা আর্মি বা রেপ বলি, সকলেই কিন্তু তাকে ভালোবাসে। খুন হলে বের করতে পারতো। আবার অনেকেই তারা বলছেন তিনি সত্যি আত্মহত্যা করেছেন। শাহ আলম, কিরণ ভাইয়ের কথাও যদি বলি, বাদল খন্দকারের কথাও যদি বলি, আপনি কি বলবেন বিষয়টা? লক্ষণ কি ছিল? এখন শুনো না, লক্ষণ তো আমরা সবাই জানি যে এটা আত্মহত্যা, কিন্তু এটা ওর ভক্তরা নিতে চায় না, জি, এবং ওর ভক্তরা এটা গ্রহণ করতে চাচ্ছে না, ওর মাও এটাকে চায় না যে গ্রহণ করুক। কারণ আত্মহত্যা হলে আমাদের ইসলাম ধর্মে কি পরকালে কিছু বাধা নিষেধ আছে। সুতরাং এটা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি না, এই জন্যে যে এটা পুলিশের ব্যাপার, পুলিশ প্রমাণ করুক কোনটা কী সত্যি। আমরা যেটা সত্যি প্রমাণিত করবে সেটাকে মেনে নেব। এখন আমরা ডাইরেক্ট আত্মহত্যা বা ডাইরেক্ট আত্মহত্যা না, এই দুটোর মধ্যে যেতে যাচ্ছি না। কারণ এটা কন্ট্রাডিক্টরি। কিছু ইমোশনাল ছেলে মেয়ে আছে যারা সালমানের কিছুই জানে না, এখনকার সালমানকে দেখি তারা ভক্ত। তো তারাও যদি হঠাৎ করে আবেগপ্রবণ হয়ে যায় তখন একটা খারাপ দেখা যায়। আর আমরা এই বয়সে কারোর বিরুদ্ধে আচরণ করতে চাই না। ব্যারিস্টার সুমন সাহেবও কিন্তু একটা কথা বলেছে যে মানে ভক্তরা ধরেই নিয়েছে যে সালমান শাহ খুন হয়েছে, কিন্তু আসলে মূল সত্য জানে না। মানে ওনার কথাও বললেন এটা। হ্যাঁ, এটা ভালো কথা বলছে যে দর্শকরা ধরেই নিছে, এবং ওর মা এই ধরাটার জন্য বেশি প্রচার করেছে, এবং তারা সব বিভিন্ন রকম নিয়ম কানুন, বিভিন্ন রকম প্রমাণ দিয়ে। কিন্তু বেশিরভাগ মানুষ তো এটাও বলে যে তার মৃত্যু বা আত্মহত্যার জন্য তার মাই বেশি দায়ী। এখন আমি এগুলো এই বিষয়টা আমার এই চ্যানেলেও আছে, সকলেই জানে, সকলেই বলেছে, এবং এটার জন্য বিভিন্ন ব্যাখ্যাও দিয়েছে। শোনো, আমি কিছুদিন আগে সোহানুর রহমান সোহানের একটা গল্প লিখতে গিয়েছিলাম আমি স্বামীরার কাছে গিয়েছিলাম তার কিছু গল্প শোনার জন্যে, যে সালমান শাহের সাথে কী গল্প ব্যাপারটা আসলে কী। তো আমার যা শুনলাম, এবং মেয়েটা যেরকম করে কাঁদছিল, তাতে আমার মনে হলো যে ও দায়ী তো নয়, এবং এটা যে খুন হয়ে গেছে, মারা গেছে বা হয়েছে, সেটার ব্যাপারেও আমি একটু দ্বিধাদ্বন্দ্বে আছি যে কোনটা ঠিক কোনটা বেঠিক। আসলে আমি সালমান ভক্তদের বলবো যে তোমরা আবেগে না গিয়ে একটুখানি বিবেকবান হও, একটু বিবেক নিয়ে চিন্তা করো যে জিনিসটা আসলে কী হয়েছে। তোমরা একটা ভুল ধারণাও রেখো না মাথায়। আবার খুন হয়নি এটাও আমি তোমাদেরকে বলছি না, তোমরা বলছি যে তোমরা একটু আবেগ ছেড়ে একটু বিবেকবান হও, বিবেকবান হয়ে তোমরা চিন্তা করো যে জিনিসটা কী হয়েছে। না, ঘুরে ফিরে তো মালেক আফসারি ভাইয়ের কথাটাই সঠিক হচ্ছে, যে যদি খুন হতো এতদিন পর তো এটা বের করতে পারতো। কয়েকটা সরকার পরিবর্তন হয়েছে, ডিবি বলি, এসপি বলি, ডিসি বলি বা এসবির লোক বলি, সকলেই তো সালমান শাহকে ভালোবাসে। হ্যাঁ, আমরা তো মালেক আফসারি যদি ভালো না বাসতো তাহলে তো তার ছবিতে নিত না। না, আমরা তো সবাই তাকে ভালোবাসি। তার মতো দরাজ দিল লোক খুব কমই আছে, তার মতো মানে শুটিংয়ে এনজয় করে রাখে, মানুষকে মাতিয়ে রাখে, এরকম ছেলে কম আছে। সালমান ইজ এ ভ্যারি একটা খুব দারুণ ম্যারিটোরিয়াস ছেলে। আচ্ছা, আরেকটা বিষয় এখানে জানতে চাই, যে আমরা জেনেছি, যদিও এটা এখন বলা উচিত না, তারপরে দর্শকদের জানাতে চাই যেহেতু আমি কাজটা করছি, যে সালমান শাহ মৌসুমীর সাথে কাজ করতে চাইতেন না কয়েকটা ছবি মুক্তির পর। তো আপনার বেলাও কি তাই হয়েছিল? না, আমার বেলা কিছু হয়নি। আমার বেলায় আমি ওকে বলেছিলাম যে হিরো, আমার গল্পটা তোমার উপর বেসিস করা, আর আমার এখানে শাবানা আছে, শাবানা থাকা মানে আর কোনো হিরোইনের কোনো দরকার পড়ে না।
এই স্বল্পই একটা ছবি টেনে নিতে পারে, তারপর তুমি আসো। এখন নায়িকা যে কোনো একটা আমরা নিতে পারি, যে কোনো একটা না। তো ও আমাকে তখন বলেছিল শমী কায়সারের কথা। সালমা বলছিল সালমান। তাহলে হ্যাঁ, সালমা বললো যে যখন আপনার নায়িকা খুব একটা পপুলার লাগবে না, তখন আপনি শমী কায়সারকে নিতে পারেন, ও অভিনয় করবে। তা আমি শমী কায়সারের বাসায় গেলাম ওর সাথে, ও আমাকে নিয়ে গেল। ও শমী কায়সারের বাসায়, শমী কায়সারের মা, ওদের সাথে আলাপ টালাপ করলাম, এবং ওরা শমী কায়সার গল্প শুনে রাজিও হলো। ওর মা বললো আমাকে আর 2-3টা সময় দিন। তা আমিও দিলাম, এবং 2-3 দিন পরে ওর মা বললো যে থাক, আমার মেয়েকে আপনি নামিয়েন না, ছবি না বলুক, আমাদের একটা আলাদা, মানে ওনার শহীদুল্লাহ কায়সারের বউ, তার মেয়ে, তার আলাদা একটা মানে ইমেজ আছে, ইমেজটা যেন নষ্ট না হয়। আমার তো, আমি বললাম যে ঠিক আছে, আমি তো আগেই বলেছি, আমার শাবানা আছে, আলমগীর আছে, সালমান আছে, আমার আর খুব একটা আর্টিস্টের দরকার নেই, রাজীব আছে, মিশা সওদাগর আছে, তা আমার তো এমনি পুরো হয়ে গেছে কোটা, এখন নায়িকা একটা হলেই হবে। তখন এই শাহনাজ খুব লাকি আর্টিস্ট, শাহনাজ যে ছবি করে, তখন একটা কথা ছিল চালু যে শাহনাজ যে ছবি করে সেই ছবি হিট হয়। তো শাহনাজকে দিলাম, এবং খুব ভালো মেয়েটা, কাজটা করেছে ভালো, এবং ছবিটাতে নায়িকা আমার কোনো, আমাকে কেউ বলেও দেয়নি যে একে নিন ওকে নিন। তো আমি যেটা শুনেছি যে মৌসুমী যাদেও কাজ করতে চাইতো না, এইটা কারণে যে মৌসুমী যাতে কাজ করলে বলতো, মৌসুমী বলতো যে এটা আমার জন্য চলেছে, মানে ওর ক্রেডিটটা থাকতো না। মানে ভালো একটা লোকের সাথে, ভালো একটা শিল্পীর সাথে কাজ করলে, ছবিটা হিট হলে তার মানে বেশিরভাগই সে মেয়েটা নিয়ে যায়, সে ভালো আর্টিস্টটা নিয়ে যায় যে আমার জন্যই চলেছে, ওর কিছু না। এইটা সালমান পছন্দ করতো না। সালমান মনে করতো যে আমার জন্য ছবি চলতে, মৌসুমী তো ছিল, আমি যে কোনো হিরোইন নিয়ে কাজ করলে সে ছবিটা চলবে, মৌসুমী বা ছাবনুরের কোনো ব্যাপার না, আমি হলো ব্যাপার। আর মৌসুমীরও ব্যাপার ছিল যে মৌসুমীরও বলতো যে সেই হলো সাবজেক্ট, এবং গল্পের মধ্যে মৌসুমীর ক্যারেক্টার ভালো নাকি ওর ক্যারেক্টার ভালো, এইরকম একটা দোটানা চলছিল তখন। তো এইরকম জন্যই ও বেশিরভাগ মানে মৌসুমীর কাজ করতে চাইছে। কিন্তু এখানে আরেকটা বিষয় হচ্ছে যে সালমান যে সমস্ত ছবিতে কাজ করেছে, প্রত্যেকটা ছবিতে মুখ্য ভূমিকায় ছিল বাবা মা, হ্যাঁ, যেটা এখন নেই। বা সেক্ষেত্রে আমরা সালমানকে কেন্দ্র কিভাবে বলি? না, সালমানকে কেন্দ্র আমরা বলি, কেন্দ্রীয় চরিত্র বলি, আমরা বলি সালমান রোমান্টিকটা যে হিরোটা, সেটা কিন্তু সালমান করেছে। বাবা মা তো থাকবেই, বাবা সেই সময় ছিল মুখ্য বিষয়। হ্যাঁ, বাবা মা তখন তো একটা ফ্যামিলি গল্প হতো, তো ফ্যামিলি মানেই বাবা মা ভাই বোন সবাই মিলে। ফ্যামিলি মানে কিন্তু এ না যে খালি হিরো আর প্রেম করবে, ওটা না। ফ্যামিলি গল্প যত ছিল সামাজিক গল্প হতো, এবং সামাজিক গল্পের মধ্যেই ভালোবাসা ছিল, প্রেম ছিল, আলাদা ছিল। এবং সেগুলো যেমন রাজ্জাক সাহেব যখন পাঠ করতো, তখন নারায়ণ চক্রবর্তী, এরা সব বিরাট বিরাট সব বাবা মা ছিল। হ্যাঁ, সেই কাজী খালেক ছিল, এরা ছিল, মানে বিরাট বিরাট সব আর্টিস্ট। তো হিরো হচ্ছে তোমার গল্পের মধ্যে প্রেমের যে পোর্শনটা, আমাদের তো গল্প সব কিছু মিলিয়ে করতে হয়, এখানে বিরহ থাকবে, প্রেম থাকবে, হাসি থাকবে, ড্রামা থাকবে, সব কিছু মিলিয়ে। তো প্রেমের পোর্শনটার জন্য একটা নায়ক নায়িকা লাগতো, ইয়ং নায়ক নায়িকা হলে তখন ভালো হতো। আচ্ছা, কারণ তখন এই জন্যে আমি বলি যে সালমানকে কেন্দ্র করে গল্প খুব কম হয়েছে, কিন্তু বাবা মা তো থাকবে, বাবা মা না ছাড়া সামাজিক গল্প চলে না। আচ্ছা, তো পরবর্তী সময় আপনি এই বুকের ভিতর আগুন কিভাবে নির্মাণ করতে শুরু করলেন বা কিভাবে গেলেন? বুকের ভিতর আগুন পরবর্তীকালে না, বুকের ভিতর আগুন ও যখন মারা যায় তখন অর্ধেক গল্প হয়ে গেছে, অর্ধেক শুটিং শেষ হয়ে গেছে। গল্পটা এটাই সত্যের মৃত্যু নিয়ে করার সময় ও আমার কাজ দেখে, সালমান আমার কাজ দেখে বললো যে আঙ্কেল আরেকটা করেন ছবি, আমি তোমার ডেট তো পাবো না। হ্যাঁ, আপনি ডেট পাবেন, আপনি বলেন, টাকা পয়সার খুব ঝামেলা হবে না। তো আমি তখন আমার বউকে আর সানোয়ারের বউকে, আমার যে পার্টনার, তাদেরকে বললাম যে তোমাদের কিছু টাকা পয়সা দিয়ে চলো আমরা নিজেরা ছবি, মানে কোনো বাইরের লোক দিয়ে। তো ওইটা বুকের ভিতরে আগে প্রডিউসার হচ্ছে আমার বউ আর সানোয়ারের বউ, হ্যাঁ, মসরুরা আহমেদ আর মাহফুজা আহমেদ, মানে MM মুভিজ। তো ওই ছবিতে ওই নিজেই ওর জন্য গল্প করলাম, চোখে শোনালাম, ও খুব পছন্দ করলাম, এবং ও ওই গল্পটাকে নিজের মতো করে নিল, বললো আমি এটা করবো। হ্যাঁ, সালমান। তো ওইটা তখন ওইটা রানিংয়েই ওই ছবি শুটিং শুরু হয়ে গেল। এবং ওখানে আবার নতুন একজন আর্টিস্ট নিলাম, খুব বিখ্যাত, এখন সাংবাদিক সমিতির প্রেসিডেন্ট, ফাল্গুনী হামিদ। আচ্ছা, সালমানের মা, দারুণ ক্যারেক্টার করেছে ওটার মধ্যে, খুব মানে প্রথম ছবি করেছে, আমাকে বেশ
এ করতো, শ্রদ্ধা করতো, সালাম স্নেহ করতো, সবই আমরা একটা মানে ফ্যামিলির মতো ছিলাম। তো ফাল্গুনি হামিদ যে ওর মার ক্যারেক্টারটা করলো এবং দুজনে মিলে খুব ভালো একটা ছিল। আচ্ছা, শাবনূরকে কিভাবে সংযুক্ত করলো এটাতে? শাবনূরকে সংযুক্ত করলাম মানে শাবনূর গল্পে এটা নায়িকাই ছিল শাবনূর। শাবনূরই নায়িকা ছিল। নায়ক যখন নায়িকা নিলাম তখন শাবনূরকে নিয়েছিলাম। শাবনূর পরে আসেনি, পরে আসছে ফেরদৌস। শাবনূর আগে থেকেই ছিল। শাবনূর আর সালমানের এই গল্পে তখন কড়া রোমান্স চলছে, মানে দুজন যে ছবি করে সব বাম্পার। এবং শাবনূর আর সালমানের একটা ভালো জুটি ছিল। রাজ্জাক কবর যেমন ছিল সেরকম একটা জুটি হচ্ছিল, আরও ভালো হতো যদি আরও বেঁচে থাকতো ওদের দুজনে মিলে। তো শাবনূর তো গল্পের জন্যই আসছে এবং বেশ ভালোই কাজ করছিল দুজনে মিলে। আচ্ছা, তো মাঝখানে ও মারা যাওয়ার পরে আমার গল্পটা থমকে গেল। সবাই বললো যে গল্প তো আপনি এক কাজ করেন, ওই ডামি দিয়ে শেষ করে দিলেন। আমাকে এটা ডামি দিয়ে শেষ হবে না, কারণ আমার আর্ধেক কাজ হচ্ছে। আমি তো আবার সিরিয়াল কাজ করি, অর্ধেক কাজ হচ্ছে, অর্ধেক কাজের মধ্যে তো ছবি শেষ করা যাবে না। তখন আমরা ওই ফেরদৌসকে বললাম, ফেরদৌস আসলো একদিন আমাদের সেটে, সোহানের সেটে। তো ওখানে কথা বললাম, সোহান বললো দেখেন ওকে কাজে লাগানো যায় কি না। আমি বললাম তুই কালকে অফিসে আসো। তো অফিসে আসার পর ফেরদৌসকে বললাম যে এরকম একটা মারা গেছে সালমান, ওর যে বাকি কাজটুকু আছে ওটা যদি তুমি করো তো করতে পারো, আমার কোনো আপত্তি নেই, তুমি পারবে। তো রাজি হলো। রাজি হওয়ার পরেই আমরা বাদ বাকি কাজ করলাম। যতটুকু জানি যে শাবনূর ফেরদৌসের সাথে কাজ করতে চায়নি। না, ও শাবনূর ফেরদৌসের সাথে ভালো কাজ করেছে, চাইনি না। শাবনার তখন তো ছবিটা শেষ করতে হলে একজন কাকু নিতে হবে, এবং সে ফেরদৌস তো তখন দেখতে শুনতে সব সুন্দর। ফেরদৌস তো তখন একদম হিরোইক ফেস, এবং ওকে দেখে পছন্দও করেছে। এবং আমার মনে আছে বাইরে যখন আউটডোর করলাম বান্দরবনে আমরা 15 দিন ছিলাম। ফেরদৌস, শাবনূর, ফাল্গুনি হামিদ এরা সবাই ছিলাম, আসাদ, এরা 12 দিন আমরা ওখানে ছিলাম। এবং এই সময় আমি দেখেছি শাবনূর ফেরদৌসকে অনেক হেল্প করেছে অভিনয় করার সময়, সিকোয়েন্স করার সময় অনেক কোঅপারেশন করেছে। এবং শাবনূর ফেরদৌসকে খুব ভালোভাবে নিয়েছিল, যার জন্য ওরা পরে ছবিটা যে রোমান্টিসিজম ছিল ক্লিক করেছে। মানে কেমন, মানে যেহেতু এটা যতটুকু জানি যে বুকের ভিতরে এখন ছবি দিয়ে কিন্তু ফেরদৌস ভাই পর্দায় আসেন, মানে নেওয়ার গল্প তো বললেন, কিন্তু কেমন পেয়েছিলেন, শুরুটা কেমন? না, ব্যাপারটা হয়েছে কি, ফেরদৌস তো তখন নতুন, প্রথম ছবি, তখন ছবিটা করেছিল একটু আড়ষ্টতা ছিল, সব নতুন আর্টিস্ট একটু থাকে, কিন্তু যতটুক করার কথা ওরটু করেছিল, ওর যা মানে পারফরমেন্স ছিল তা করেছিল। তবে ওর তো এই ঘাবড়া হয়ে গেছে কি, সালমানের প্রতি তখন মানুষের একটা আলাদা মানে উৎসাহ। তো সালমানের জায়গায় তখন সালমানকে না পেলেই মানুষ অস্থির হয়ে যায়, তখন যে কোনো জায়গায় খালি সালমান চায়। আমার তো ভয়ই লাগতেছিল যে মানে সালমান নাই তো ফেরদৌসকে দিয়ে কেমনে হবে। কিন্তু আমি এই জন্য প্রথমে আমি চেয়েছিলাম যে বোম্বেতে কাউকে আনি, কারণ সালমানকে যদি মারতে হয় তো সালমানের চেয়ে বড় কাউকে দরকার। এই জন্য আমি চিঠিও লিখেছিলাম শাহরুখ খানকে, সালমান খানকে, যে আপনারা আমাদের দেশের কোন সুপারস্টার মারা গেছে, ওর বাদ বাকি অংশ যদি করেন আমরা খুব খুশি হব। তো ওরা সেটা জবাব দেয়নি, এও করেনি। তখন ফেরদৌস আসছে। তো ফেরদৌসটা আমি তখনই জানতামও এটা, যে ফেরদৌসকে দিয়ে সালমানকে মানে পূরণ করা যাবে না। ফেরদৌস আলাদা, সালমান আলাদা। তো সালমানের যে চাহিদাটা দর্শকের কাছে, সেটা সালমানের চেয়ে যদি বড় কেউ হতো তাহলে দর্শক একটু সন্তুষ্ট হতো। কিন্তু সালমানের জায়গায় তার একটা নবাগতকে দেখেছে, যার মানে কোনো ওরকম আহামরি কাজ নেই, তো তখন স্যাটিসফাই হতে পারিনি। সালমানকে দেখে যে আশাটা ওদের ছিল, সে আশাটা ফেরদৌস আসার পরে আর আসেনি। ফেরদৌস আসার পরে ওরা বুঝেই নিয়েছে যে আর সালমান আসবে না, কারণ সালমানের জন্য ওদের বুকটা হা করতেছিল। তো সেটা ফেরদৌস আমি এরা পূরণ করতে পারবো না। আচ্ছা, যাই হোক, তো পরবর্তী ফেরদৌসের জার্নিটা কেমন ছিল? ফেরদৌসের জার্নিটা পরবর্তী সময় কেমন ছিল? না, ভালো। ফেরদৌস তো ভালো কাজ করেছিল, বান্দরবনেও ভালো কাজ করেছে। ফেরদৌস এমনিও অনেক অমায়িক ছেলে এবং ভদ্র ছেলে এবং লেখাপড়া জানা ছেলে। সবচেয়ে বড় কথা, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে খুব কম লেখাপড়া জানা ছেলে আসছে, তার মধ্যে ফেরদৌস একজন, এবং তার বাবাও ভালো শিক্ষিত সব। তো ওখান থেকে আসছে। ফেরদৌসের জার্নিটা ভালোই ছিল, তবে ব্যাপারটা হয়ে গেছে
যে খাপে খাপ হচ্ছিল না। ফেরদৌস যে মানে যে জায়গায় থাকার কথা সেই জায়গাটার মতন ঠিকমতো প্লেস হচ্ছিল না। মানে একটা গল্প লাগে একটা আর্টিস্টকে উঠতে, একটা গল্প যদি সাফিসিয়েন্ট হয় একটা আর্টিস্টের উপরে, এবং সেই আর্টিস্টকে দিয়ে গল্প পুরোপুরি করা যায়। তো আমাদের হয়ে গেছে কি, যে আর্টিস্টই আসে সেই আর্টিস্টকে পরিপূর্ণভাবে আমরা ক্যারেক্টারে ঢুকাতে পারি না, যার জন্য খুব একটা লাভ হয় না। তবে ফেরদৌস আমার ছবি শেষ হওয়ার পরেই তো বাসু চ্যাটার্জি আসলো বোম্বে থেকে। তখন আমার বন্ধু হাবিব ছবি করবে হঠাৎ বৃষ্টি ইন্ডিয়ার সাথে, এবং তখন সেই হিরো খুঁজতেছে, বাংলাদেশ থেকে হিরো নেবে, ইন্ডিয়া থেকে নিছে নায়িকা নিছে। কোপ্রোডাকশন মানে একটা ছেলে এখান থেকে নিতে হবে, একটা মেয়ে ওখান থেকে, বা মেয়ে এখান থেকে নিলে ছেলে ওখান থেকে। তখন সে এসে আমার এই ছবি দেখলো। তখন এই বাসু চ্যাটার্জি যে ডাইরেক্টর হঠাৎ বৃষ্টি, সে আসলো। তাকে আমি জহিরান কার ল্যাবরেটরিতে শো করলাম আমার বুকের ভিতর আগুন। সে ছবি দেখলো, দেখে ফেরদৌসকে দেখে তার ভালো লাগলো, কারণ সে তো সালমান ছিল না, সে সালমানের ভক্ত না, সে তো আর্টিস্ট দেখছে। যারা সালমান দেখতে যায় তারা ফেরদৌসকে পছন্দ করবে না, কিন্তু ও তো সালমানও তার কাছে আর্টিস্ট, ফেরদৌসও আর্টিস্ট। তো ফেরদৌস অভিনয় দেখে তার ভালো লাগছে, সে বললো একে নেওয়া যাবে না? আমি বললাম হ্যাঁ নেওয়া যাবে, খুব ভালো ছিলেন, আমাদের ইউনিটি থাকে। মানে তিনি কি সালমানকে চেয়েছিলেন? হ্যাঁ, না উনি ফেরদৌসকে দেখতে আসছিলেন। আমরা ফেরদৌসকে দেখিয়েছি তাকে। আমরা আমাদের ছবিতে তাকে শো করেছি ফেরদৌসকে দেখাবার জন্যে, যে একে নেন, আমাদের গ্রুপে আসে, আমাদের প্রথম ছবিটা করেছে হাফ ডান ছবিটা, মানে একটা পরিপূর্ণ ছবি করলে ওর জন্য ভালো, এবং সে করেছে, এবং করে খুব নাম করেছে। হঠাৎ বৃষ্টি তো আমাদের দেশে বাম্পার, ইন্ডিয়াতে ওরকম না চললেও আমাদের দেশে খুব নাম চলেছে, এবং তার গানও খুব নাম করেছে, এবং একটা নতুন ধরনের গল্প পেয়েছে। হঠাৎ বাসু চ্যাটার্জিরা হচ্ছে নতুন খুঁজে, তারা কোনো বিখ্যাত কিছু খুঁজে না, তারা খুঁজে নতুনত্ব, এবং সেই জন্যে ওই ছবিটা আমাদের কাছে ভালো লেগেছে। আচ্ছা, বুকের ভিতর আগুন যখন সালমান মারা গেল, তার আগের একটা বিষয় জানতে চাই, যে অনেক নির্মাতারাই খুব আক্ষেপ বা খুব কষ্ট প্রকাশ করেছেন যে সালমান মরে গিয়ে হয়তো আমাদেরকে কষ্ট বা দর্শকদেরও কষ্ট দিয়েছে বা কষ্ট পাচ্ছে সকলে, কিন্তু এটা তো সত্য যে অনেক নির্মাতারা পঙ্গু হয়েছে, অগ্রিম সাইনিং মানি নেওয়া, টাকা না নেওয়ার অসম্পূর্ণ কাজ রেখে মারা তো আসলে অনিশ্চিত বিষয়, এটা তো কেউ জানতো না। তো এই বিষয়ে আপনি কত কি বলেন, বা আপনি কত? না, সালমানের শেষের দিকে এরকম একটা গোলমাল চলছিল, মানে সালমান তার কাজের পরিমাণটা অনেক বাড়িয়ে দিয়েছিল, যা শিডিউল ছিল না। সে যখন ছবি আসতো, সালমান ছাড়া তখন ভালো একটা হিরো পাওয়া যেত না, মানে ইয়ং হিরো। সালমানের জন্য তখন সালমান অনেকের ছবি কেটে অনেকের ছবি নিয়েছে, অনেকের ছবি শিডিউল থেকে 10 দিন থেকে 2 দিন কাটছে, ওখান থেকে 2 দিন কাটছে, এরকম করে ছবি সে বসে নিয়েছে, এবং সে হিমশিম খেয়ে যাচ্ছিলো ছবিগুলোকে ডেট দিতে। কোনো ছবির পারফেক্ট ডেট দিতে পারছিল না, কেউ স্যাটিসফাই হচ্ছিল না, কোনো পরিচালক প্রযোজক তখন সালমানের কাজে সন্তুষ্ট ছিল না। মাঝে মাঝে বিচার হতো, মাঝে মাঝে গোলমাল হতো, তারপরে শাবনূরের সাথে অ্যাডজাস্ট হতে সময় লাগতো। তারপরে মানে বিভিন্ন রকম একটা অ্যাংজাইটিতে ছিল সালমান তখন। তার ব্যবস্থাপনাটা, তার হাবভাব চালচলনগুলো মানে কোনো শান্তিপূর্ণ ছিল না, মনে হতো যেন একটা অশান্তিতে সে ভুগছে, মানে দই নৌকায় পালা দেওয়ার মতো, যে কোথায় যাব, কোথায় কী করব। এই ছবিটা আসছে, আচ্ছা এত দাম, তখন 5 লাখ টাকা কেউ দিয়ে দিত, কেউ মানে টাকাও কেউ চিন্তা করতো না, সালমান হলেই হবে। তিনিও রাজি হয়ে যেতেন। হ্যাঁ, কি করবে, একটা ইয়ং ছেলে, ছবি আসছে, টাকা আসছে, আমরা তো 1 লাখ 1.5 লাখ টাকা 2 লাখ টাকা দিতাম, ওর তো 5 লাখ অফার পেত, 7 লাখের অফার পেত। তো তখন কি করবে, একটা ছেলে তো কোনো দোষ নেই, তাকে তার পরিমাণের বেশি বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল, এবং এই বোঝাকে সে সরাতে সবাইকে অ্যাডজাস্ট করতে চেয়েছিল। মাঝে মাঝেই সব পরিচালকদের নিয়ে বসতো, সবাইকে নিয়ে আলোচনা করে কাকে কী ডেট দিলে হবে, সে ডায়েরি দিয়ে দিত যে আপনারা আমার ডেটগুলো ঠিক করে দেন, কারণ আমি পারছি না। তখন একটা এক্সাইটিতে ছিল, মানে লোভও ছিল তার ছবি করার, এত ভালো ভালো ক্যারেক্টার দিত তাকে, তারপরে তাকে টাকাও পরিমাণ বাড়িয়ে দিয়েছিল, তারপর তখন তার বাড়ি কেনার ইচ্ছে হয়ে গেছিলো। মানে এখন যেমন নায়করা আসলেই গাড়ি কিনতে চায়, তখন তো অনেক দিন পরে ওরা চিন্তা করে যে আমরা একটা গাড়ি করি, বাড়ি করি। নির্মাতাদের যে পঙ্গুত্বের বিষয়টা, মানে নির্মাতাদের আর্থিক অসচ্ছলতা তৈরি হওয়া, অনেক নির্মাতা তো আসলে ছবি করে নাই,
তার মৃত্যুর পর, যেহেতু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, এই দিক থেকে এরকম ক্ষতিগ্রস্ত তো আনফর্চুনেট ব্যাপার। এটা যারা সাইনিং করেছিল বা করেছিল তারা একদম পঙ্গু হয়ে যাওয়ার কথা না, কারণ এমন খুব একটা তো 50 লাখ 1 কোটি টাকা দেয় তো দিত না তখন। আপনার সাকিবরে যখন দিত টাকা ওরকম তো দেয় না, তখন দিলে ম্যাক্সিমাম 1 লাখ টাকা 50,000 টাকা দিত মানে সাইনিং। তো সেই জন্য একটা নির্মাতারা পঙ্গু হয়ে যাবে এরকম কথা আমি কিছু একটা শুনিনি, আর তোমার মুখে শুনলাম কিরণ বলছে, আমি এটা জানি না পঙ্গু হয়ে যাবে। এমনিতে পরবর্তী কারণ আমরা তো টাকা দিয়েছিলাম, আমার বুকের ভিতরে আগুনে টাকা দিয়ে রাখছিলাম, কই পঙ্গু হয়ে যাওয়ার মতো না। কারণ আমরা জানি যে যতটুকু দিতে পারবো ততটুকু দিয়েছিলাম। আর সবাই অনেকে দিয়েছে, হ্যাঁ সাইনিং করছে, কিন্তু সাইনিং করার পরে ছবি করতে পারেনি, এটা আনফর্চুনেট একটা অ্যাক্সিডেন্টের জন্য। কিন্তু তার জন্য নির্মাতারা বা প্রযোজক একদম পঙ্গু হয়ে গেছে, সর্বশান্ত হয়ে গেছে, তাহলে তারা 50 লাখ 1 কোটি টাকা নিয়ে কী করে ছবি করতে আসলো? ম্যাক্সিমাম 1 লাখ টাকা দিয়েছে, আর 90 লাখ টাকা তো তাদের কাছে রয়ে গেছে, 50 লাখ টাকা তো তাদের কাছে রয়ে গেছে, তা পঙ্গু হবে কেন? ছবি বানাইতে আসা মানেই তো, তোমাকে আমি যখন 1 লাখ টাকা দিয়ে সই করলাম ছবি মানেই তো আবার তখন তো 1 কোটি টাকার কমে বা 50-80 লক্ষ টাকার কমে কোনো ছবি হতে না। তো তখন ছবি যদি তখন তো 80 লক্ষ টাকার থেকে 1 লক্ষ গেছে 79 লক্ষ টাকা, পঙ্গু হবে কেন করে? এগুলো অতিরিক্ত বলে যে সালমানের জন্য করেছে। সালমানের জন্য কারোর কোনো এত ক্ষতি হয়নি, ক্ষতি হয়েছে যেটা হওয়ার মতো। মনে করো তুমি 1 লাখ টাকা দিয়েছো, এটি তোমার ক্ষতি হয়েছে, বা 50,000 টাকা দিয়েছো, কেউ একবারে শিডিউল নেওয়ার জন্য যদি লোভে দিয়ে থাকে তো লোভের জন্য মরেছে। তুমি যদি একবারে সবার কাছ থেকে ডেট ফেট কেটে নিয়ে সালমান তুই আমার দে, আমি তোর 5 লাখ টাকা দিলাম এই নে, আর সব ডেট কেটে আমার দে, তো সে বেটা যে বেটা এটা করছে এই অনৈতিক কাজটা, সে মরলে মরেছে, এটার জন্য পঙ্গু হলে হয়েছে, এটা কোনো সালমানের দোষটা বা আমাদের ফিল্মি দোষটা কোনো দোষ না। আচ্ছা, আপনার একটা ছবি হচ্ছে বুক ভরা ভালোবাসা। জি স্যার, খুব মজার একটা ছবি, যেখানে রিয়াজ এবং শাবনূরকে আমরা জুটিবদ্ধভাবে দেখতে পেয়েছি। রিয়াজ শাবনূর জুটির এবং আরেকটা জুটি ছিল পপি এবং শাকিল খান বর্ষা বাদল। শুনতে চাই তাদের সম্পর্কে, কিভাবে কাজ করেছেন। পপি শাকিল তো একটা মানে একটা ঝগড়াকে নিয়ে আমি কাজ করেছি। পপি আর শাকিল তখন দুজনকে ঝগড়া, কেউ কারো মুখ দেখতে পারে না, কেউ কাউকে এলাও করে না, বাস্তব দিকে তারা পপি শাকিল একবার শুনি তাদের প্রচণ্ড ভালোবাসা, একবার শুনি ওদের গার্জিয়ানদের অমত, দুজনকে দেখতে পারে না, দুইজন সেটা আসলে মুখ ফিরিয়ে থাকে, মানে একটা দুইটা আগুনকে নিয়ে আমি কাজ করেছি বর্ষা বাদলে। এবং কাজ করার সময় আবার ঠিক ছিল, আমি দেখেছি, কিন্তু ওই কাজের পরেই দেখছি এক একজনের এক এক রকম। কেউ বলে আপনি জানেন না আজকে ওখানে ঝগড়া হয়েছে, মেকআপ রুমে হয়েছে, অমুক হয়েছে। আমি বলি বাবা আমার শুটিং করতে দাও। মানে তখনকার ওদের ব্যাপারটা ছিল যে খুনসুটির ব্যাপারটা, মানে তুই আমার কাছে মাথা নত করবি না, আমিও তোর কাছে করবো না। আসলে কিন্তু প্রেমের যে এটা অভিমানটা বেশি ছিল প্রেমের চেয়ে, মানে কে কাছে বড় এটি দেখাবার জন্য তখন বেশি হচ্ছিল। কিন্তু এমনি দুজনের মধ্যে আমি তো দেখলাম ভালোই মিল ছিল। লাস্ট শুটিং আমার ওখানে শুটিং আছে, অনেক ভালো ভালো শুটিং আছে, অনেক ভালো সিকোয়েন্সের ওরা করেছে, রোমান্সের শুটিং, কোনো রকম ঘাপলা হয়নি। কিন্তু ওই শুটিংয়ের পরেই শুনছি যে শাকিল ওকে বিয়ে করতে চায়, ও ওকে চায় না, ওর বাবা চায়, মা চায় না, পপির মা চায় না বিয়ে হোক, দুজনের মধ্যে মিলে এইভাবে একটা ঝগড়ার একটা সিচুয়েশন নিয়েই আমাকে ওই ছবিটা করতে হয়েছে বর্ষা বাদল। আপনি মনে করেন যে আসলে ওদের মানে ওনাদের ঝগড়ার কারণে ওনাদের ক্যারিয়ার নষ্ট হয়েছে? আসলে আমি মনে করি মানে কি, ও আমার যেদিন ছবি আমার বর্ষা বাদলে আমার লস ছবি, অনেক টাকা লস হয়েছে, এবং এই বর্ষা বাদলই আমাকে পঙ্গু করে দিচ্ছে। আমি নিজে এটা প্রডিউসার ছিলাম, বুঝছো, বর্ষা বাদলটা আমাকে পঙ্গু করে দিচ্ছে। বর্ষা বাদলটা যেদিন রিলিজ হবে সেদিন আমার অফিসে, আমি তখন এতে বসি বিএমএ ভবনে, প্রেস ক্লাবের উল্টো দিকে যে বিল্ডিংটা মেডিকেল অ্যাসোসিয়েশন, সেখানে আমার অফিস। তার সামনে আমি ছবি রিলিজ করার জন্য রেডি করতেছি, কথা বলতেছি, আর সামনে মিটিং চলছে, মাইকে দুইজনের মারামারি। পপি সাংবাদিক সম্মেলন করতেছে একদিকে, শাকিল একদিকে করতেছে, দুইজনের মারামারি, দুজনকে গালাগালি ছুঁই, আমি এখানে বসে ছবি এন্টার করতেছি। মানে আমার যেদিন ছবি রিলিজ সেদিন থেকে ওদের যুদ্ধ শুরু হয়ে গেছে। পেপারে এক একটা কথা লেখা হইতেছে, ওতে লেখা হচ্ছে, সাংবাদিক সম্মেলন করতেছে, এরা করতেছে, পপিওর বিরুদ্ধে, শাকিলের বিরুদ্ধে, মানে একটা হ্যাভি গণ্ডগোল। মূল বিষয়টা কি ছিল? ওই প্রেম,
ও বলছো আমার বউ, ও বলতেছে আমার বউ না, আমার বিয়ে হয়নি, অমুক আছে, মানে দুজনকে নিয়ে টানাটানি। মানে যেমনটা আমরা আর লোকগুলো হচ্ছে আমাদের সবচেয়ে খারাপ হচ্ছে যে ওরা দুজন তো আসলে ইস্যু না, ইস্যু হচ্ছে জিআই রাখা। তুমি আসলা বা অমুক আসলো, আইসা পবিরাগুলো তো শাকিল তোর নামে এটা কইছে, কি আমার নামে কইছে, শাকিল লেগিয়া কইলো আর পপির কাছে বলতেছিলাম তোমার কথা, শুনি নেই, লেগে গেছে। মানে দুজনকে খালি উস্কায় দেওয়ার মতো লোক ছিল অনেক বেশি। সাংবাদিকরা তো মানে ডেইলি এক একটা ওদেরকে নিয়ে ইস্যু করতো এবং গল্প পেপারে লিখতো। মানে এই দুই মানে শিল্পীর অভিনয়ের গল্প শুনতে চাই, বা আপনার না না, এই দুই শিল্পী অভিনয় আমার কাছে শাকিলকে সবাই বলতো যে ও অভিনয় জানে না বা অভিনয় করতে পারে না ওরকম, কিন্তু আমার কাছে ওরকম মনে হয়নি। শাকিলকে যা অভিনয়টা দেওয়া হয়েছে সেটা করেছে। আর পপি তো সুপার অভিনয়। পপিটা মানে যে ক্যারেক্টারে যে কাজ করা উচিত, যেভাবে অভিনয় করা উচিত, পপি একদম ঠিকঠাক করে। পপির একদিকে করে নেই। পপি আমার ছবিতে হাফ প্যান্ট পরেছে, সুইমিং কস্টিউম পরেছে, জানে যে লন্ডন থেকে আসা মেয়ে, এগুলি পরলে কোনো অসুবিধা নেই, ও পড়েছে। হ্যাঁ, ওরে বাবা হচ্ছে সব সিকোয়েন্স পড়েছে না, ও ড্রেস তুমি দেখলে তো অবাক হয়ে যাবা, কিন্তু পড়েছো। অন্য মেয়েরা হলে একটু আপত্তি করতো, কিন্তু ও বুঝতে পেরেছে যে আমার ক্যারেক্টারটা হচ্ছে আমি লন্ডন থেকে মাত্র ফিরে আসলাম, তো আমি লন্ডনে তো আমি সুইমিং পুল পরে, সুইমিং কস্টিউম পরে সুইমিং পুলে গোসল করেছি, হাফ প্যান্ট পরে চলেছি, গেঞ্জি পরে চলেছি, তো আমার এখানে এসে কি আমি একদিনের মধ্যে শাড়ি কাজে পরে পড়বো? তো ওর ক্যারেক্টারটা বুঝে, ও সবসময় ক্যারেক্টার বোঝে এবং ভালো আর্টিস্ট, ও তো জাতীয় পুরস্কারও পেয়েছে। তো শাকিলও মানে মোটামুটি ভালো, মানে আহামরি কোনো ক্যারেক্টার পায়নি ওরকম যে অভিনয়ের স্কোপ দেখাবে। অভিনয় তো খালি চিৎকার করে বলা না, অভিনয় তো এক্সপ্রেশনও করতে হয়। তো এই এক্সপ্রেশনগুলোকে দেখতে মানে ফুটিয়ে তুলতে হলে ওই ক্যারেক্টারটাকে ভিতরে নিতে হয়। আচ্ছা, তো এরা তো সবসময় অশান্তিতে থাকতো, সে কেমন করে ক্যারেক্টারে নেবে আর ক্যারেক্টারে ঢুকবে। আচ্ছা, বুক ভরা ভালোবাসার রিয়াজ শাবনুর বাপ্পারাজ, বুক ভরা ভালোবাসার কিন্তু একটা ডমিনেট ক্যারেক্টার করেছে বাপ্পারাজ, এটা ভুলে যেও না যে রিয়াজ হচ্ছে ভালো ক্যারেক্টার করেছে বাপ্পারাজ, একটা অ্যাংরি হিরো। বুক ভরা ভালোবাসাতে শাবনুর তো মানে বাধ্য, শাবনুর সবসময় ওইখানে ওর ক্যারেক্টারটা ছিল এরকম যে ও সবাইকে মনে করতো যে আমি বললেই সে আমাকে ভালোবাসবে, এরকম খেলতে গিয়ে খেলতে বলছে দেখিস ওই ছেলেটাকে তুই পারবি, বলে হ্যাঁ ওকে আমি তো 3 দিনের মধ্যে দেখিস আমাকে বলবে সে আই লাভ ইউ। এরকম খেলতে খেলতে গিয়ে সে বাপ্পাকে ভালোবাসার কথা বলে ফেলে, আসলে ভালোবাসে না, অভিনয় অভিনয়ের ভেতরে অভিনয়। ওই না, ওই যে ওদের কাছে বান্ধবীদের কাছে চ্যালেঞ্জ করছে, কিন্তু বাপ্পা তো সেটা একদম কারেক্ট ভেবে নিছে, কিন্তু সে ওইটাকে মনে করছে খেলা বাজি ধরছিলাম, বাজিতে জিতছি, বান্ধবীদের কাছে বাজি হচ্ছিল যে 3 দিন পরেও আমাকে এরকম করবে। তো এরকম ক্যারেক্টারটা রিয়াজ তো গ্রামের থেকে ওদের বাসায় পড়তে আসে, আর পড়তে আসার পরে ওর বাবা মা চিন্তা করে যে এই ছেলেটা তো ভালো, একে মাস্টার রেখে দিই, তো রিয়াজ ওর মাস্টারি করতো, আর মাস্টারি করতে গিয়ে রিয়াজকে সাথে ও প্রেমে জড়িয়ে যায় সত্যিকার। হ্যাঁ, কিন্তু তখন বাপ্পা তো জানে যে শাবনূর আমাকে ভালোবাসে, আর যখন জানতে পারে যে বাবলুর আমার সাথে প্লে আপ করছে, শাবনূর গেম খেলছে, তখন বাপ্পা খেপে যায়। বাপ্পা যখন ভালোবাসতে চাইও নি, বাপ্পা হচ্ছে শাবনূর অ্যাভয়েড করছে। শাবনূর ওকে 3 দিন ধরে 4 দিন ধরে যতক্ষণ পটাচ্ছিল ততক্ষণ বাপ্পা ওকে অ্যাভয়েড করে গেছে যে না এইসব ভালোবাসা আমার পছন্দ না। কিন্তু লাস্ট মোমেন্টে যখন জানতে পারলো যে মা ওর সাথে আমার বিয়ে ঠিক করেছে, তখন মাকে স্যাটিসফাই করতে বাপ্পা রাজি হয়েছিল, কিন্তু তখন জানতে পারলো যে এটা একটা ব্লাফ, তখন সে রেগে গেল যে আমার মা ওকে পছন্দ করেছিল, আমি ওকে ভালোবাসতেছিলাম, তারপর ওকে ভালোবাসলাম, মার পছন্দ শুনে আমি ওকে করলাম, আর এখন আমাকে বলছে এটা আমি ব্লাফ বাজি না, এটা আমি হতে দেবো না। তখন সে তার বিরুদ্ধে লেগে যায়। তো এই হলো গল্পটা, যে গল্পটার মধ্যে রোমান্টিক পোর্শনটা রিয়াজ করেছিল, আর অ্যাংরি রোমান্স যেটা সেটা বাপ্পা করেছে, এবং বাপ্পা ভাইটাল ক্যারেক্টার করেছে, ভালো ক্যারেক্টার করেছে। তাদের অভিনয় বা সে সময় তাদের গল্পটা কেমন ছিল বা আপনার অভিজ্ঞতাটা কেমন ছিল এটা শুনতে চাই। না, আমার তো তখন প্রথম কাজ এর সাথে, ওই কী বলে রিয়াজের সাথে। রিয়াজের আগে আমার একটা কাজ করেছিল মিথ্যার মৃত্যু, এর আগে করেছিল না পরে করেছিল? সত্যর মৃত্যু নাই, পরে মিথ্যার মৃত্যু, হ্যাঁ বুকের মৃত্যু, হ্যাঁ মিথ্যার মৃত্যুটা করেছিল ও এর আগে, এবং সেখানে ভালো কাজ করেছে রিয়াজের সাথে তখন ছিল ওই যে মেয়েটা সোনিয়া,
সরিয়া কাজ করেছে, শিল্পী আর বাপ্পা আর সরিয়া আর রিয়াজ, ওরা দুজন কাজ করেছে ভালো। সরিয়া আর রিয়াজ খুব ফ্র্যাঙ্কলি কাজ করেছে। তো রিয়াজ এখানেও ভালো কাজ করেছে আমার ছবিতে, বুকের ভিতর বুক ভরা ভালোবাসায়। এবং এখানে যতগুলি গান আছে সব গান আমি বোম্বে থেকে বিখ্যাত সব শিল্পীদের গাইয়ে এনেছি। সেই মানে তোমার সাধনা সরগম, অভিজিৎ, কুমার শানু, মিতালি, মানে বিখ্যাত যত আলবি আছে, অলকা ইয়ানিক, তারপরে এরা সব গান গেয়েছে, তারপরে আশা ভোসলে। তো আমরা ওই ছবিটাতে গানও ভালো ছিল। এবং রিয়াজ এই রোমান্টিক গানগুলি করেছে, কক্সবাজারের গানগুলো হচ্ছে রোমান্স করেছে। কিন্তু স্যার রোমান্সে সবসময় বাধা হয়ে আসতো বাপ্পার আছে। বাপ্পা সবসময় বাধা দিত, কারণ বাপ্পা কথা ছিল যে সে আমাকে ভালোবাসবে, সে আমাকে বলছে ভালোবাসার কথা, আমার সাথে খেলতে পারে না। আর আমার এই খেলাটা যদি আমার জন্য শুধু হতো তো ভালো ছিল, কিন্তু এটা আমার মার আশা ছিল যে আমি ওর বউ হবে। কিন্তু শেষে মানে ডেঞ্জারাস অবস্থা ছিল। শুটিং সেটে তাদের কোনো গল্প শুনতে চাই, স্মৃতি। শুটিং সেটে গল্প আমার সাথে খুব কম হয়, কারণ আমার হচ্ছে কি, আমার সাথে কেউ ঠাটেই আর কি করে না। আমাকে আলাদা সব আঙ্কেল বলে শ্রদ্ধা করে, ভালোবাসে। আমার সাথে খুব শুটিং সেটে মানে কোনো মস্করা ঠাস্তা আমার কেউ করতো না। মানে সেটা এরকম রোমাঞ্চকর গল্প তুমি আমার শুটিং সেটে পাবা না। শুটিং সেটটা আমার খুব ভালো ছিল। খালি সালমানের সাথে একটা শুটিং সেটে আমাদের ওই যে মৌচাকে একটা আউটডোর শুটিংয়ে গোলমাল হয়েছিল। ওই শাবনুরের সাথে একটা সিকোয়েন্স নিয়ে একটা ছেলে বাজে কমেন্ট করছিল, তাকে সালমান মারছিল। জি, সেটা বলছিল। হ্যাঁ, তো সুতরাং ওইটাই। আর এমনি আমাকে হাতে শুটিং সেটে মানে খুব একটা হুমায়ুন ফরিদি ছিল। মাঝে মাঝে বড় ভাই একটা ঠাট্টা হাসির কথা বলি, কিছু মনে করেন না। আগে দাদা বলো, আমি একটু অ্যাভয়েড করে দিতাম আর কি। মানে আমাকে ওরা খুব একটা মানে বশ করার জন্য খুব প্রয়োজন মনে করতো না। মানে আমার সাথে একটা আলাদা দূরত্ব থাকতো, একটা ভারিক্তি থাকতো, একটা ফর্মালিটি থাকতো। আচ্ছা, এমনিতে মানে শাবনূর, তারপরে রিয়াজ, বাপ্পারাজ অভিনয়ের ক্ষেত্রে বা তারা যে আসলে স্টার, সে সময় কাজ ভালো করতেন, সম্পর্কটা কেমন ছিল এবং অভিনয়ের প্রতি তাদের দুর্বলতাটা কেমন ছিল? না, এটা অভিনয়ের প্রতি দুর্বল ছিল। এরা অভিনয় ক্যারেক্টার চাইতো। হ্যাঁ, যে আমার ক্যারেক্টারটা কী, আমার ক্যারেক্টারটা হচ্ছে ভালো কি না, আমাকে ক্যারেক্টার না, ক্যারেক্টারগুলো খুব ভালোবাসতো। শাবনুরা ক্যারেক্টার হচ্ছে, শাবনুরা তো হিরোইন, ওরা জানতোই যে ক্যারেক্টার ওদের জন্যই আনবে। অন্যরা হিরোরা ক্যারেক্টার খুঁজতো, হিরোরা খুব ক্যারেক্টার খুঁজে আসতো। হিরোইনরা এখন বলতে হবে কোনো হিরোইন দেখিনি যে ক্যারেক্টার চিন্তা করে। তারা চিন্তা করে কত টাকা দিলে বা কীরকম আমার ড্রেস হবে, কী হয় নায়িকারা। আমি কোনো মানে এত হিরোইনদের দেখিনি ক্যারেক্টার নিয়ে পছন্দ করে, তাকে যাকে যে কোনো ক্যারেক্টারের কথা বলো সে ঠিক আছে। মানে হিরোইনদের চেয়ে আমাদের হিরোরা, আমাদের ক্যারেক্টার আর্টিস্ট আছে হিরো, রিয়াজ, বাপ্পারাজের বিষয়টা, হ্যাঁ, এরা ক্যারেক্টারকে পছন্দ করতো যে আমার ক্যারেক্টারটা কী, আমি কী করবো। বাপ্পারাজও জানতে তো যে আমি কী করবো, আমার ক্যারেক্টার অভিনয় কী আছে, অভিনয়ের স্কোপটা আছে। আর আপনি যেমন বললেন যে শাকিল পপির যে আসলে ঝগড়া বিষয়টা, তো সেটা তাদের ব্যক্তিগত বিষয় ছিল, কিন্তু এখনো আমরা অনেক সময় ইগো দেখি মানে শিল্পীদের প্রতি শিল্পীদের। তো আপনি যখন বকবরা ভালোবাসা করতে গিয়েছিলেন তখন, অথবা আপনি মিথ্যার মৃত্যু করতে গিয়েছিলেন, তো সেখানে মানে সম্মানবোধটা কেমন ছিল শিল্পীদের প্রতি শিল্পী, মানে আমি স্টার, এরকম কোনো মানে অহংবোধ, হিংসাবোধ? না 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 না, এটা তখন খুব কোঅপারেটিভ ছিল এবং তারা দুজন সব হিরোইনদের মধ্যে একটা বিল ছিল, একটা ছিল, কোনো অসুবিধা ছিল না। জসিমকে আমি দেখেছি আলমগীরের সাথে কাজ করছে, এর সাথে কাজ করছে, মানে খুব মিল ছিল, কয়েকগুলি আর্টিস্টের সব মিল ছিল। খুব একটা দেমাকি ব্যাপার ছিল না। দেমাকি ব্যাপারটা আমাদের দেশে খুব কম আসে। তবে আমাদের মানে পরের স্টেপে, এখনকার স্টেপের কথা আমি ঠিক বলতে পারবো না, এখনকার যারা কাজ করছে তারা বলতে পারবে, কিন্তু আমাদের সময় অত বেশি ছিল না। মানে ওই হিরো ঘন্টার পর ঘন্টার পরে আসবে এইসব চিন্তাভাবনা আমরা করতে পারতাম না।